নমস্কার, ওয়েলকাম টু অঞ্জনের জগৎ। আমরা আজকে আবার আছি এসকেলেটেড ওয়েলথে কল্লোল বাবুর সাথে। নমস্কার। নমস্কার স্যার। আজকে আমরা একটা এমন জিনিস নিয়ে কথা বলবো যেটা আপনারা কয়েকজন আমাকে পার্সোনালি মেলও করেছেন, আর কল্লোল বাবু কিন্তু আমাদের আগের সপ্তাহতেও বলেছিলেন, তার আগের সপ্তাহতেও বলেছিলেন পেনশন নিয়ে আপনি আমাদেরকে কিছু বলবেন। আচ্ছা কল্লোল বাবু, পেনশন তো আমরা সবাই জানি, ধরুন শুধু যারা সরকারি বা রাজ্য বা কেন্দ্র সরকারের যারা কাজ করেন তারা পেনশন পান। তো সাধারণ মানুষ কিন্তু পেনশন পেলে তার বেশ আনন্দই হবে আর সুবিধেও হবে, কারণ একটা জায়গায় যখন রোজগারটা বন্ধ হয়ে যায়, আপনি আগের দিন যেরকম বলছিলেন, তখন একটা যদি একটা পেনশনের মতো থাকে টাকা আসার, কিন্তু খুবই সুবিধা হয়। তো আপনারা যদি বলেন যে পেনশনটা কবে থেকে কিরকম ভাবে কি বা কি প্ল্যানিং বলেন যদি। হ্যাঁ অঞ্জন, আমার মতে যে পেনশনটা খুবই জরুরি এবং পেনশন নিয়ে টেনশন করা উচিত না। এবং ম্যাক্সিমাম লোকেরই পেনশন নিয়ে ভবিষ্যতে দিনগুলো কিভাবে চলবে, তার যখন চাকরি বা তার প্রফেশন যখন এন্ড হচ্ছে, একটা সময় তো এন্ড হবে, তখন আইদার ব্যবসা হলে সেটা ছেলে মেয়ের কাছে যায় এবং ছেলে মেয়ের কাছে যাওয়ার পরও ছেলে মেয়ের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। নিজের তো আর তখন কাজ করার ক্ষমতা নেই। এবং অঞ্জন, আমাদের জীবনে না কিছু প্রেডিক্টেবল ইভেন্টস আছে, কিছু আনপ্রেডিক্টেবল ইভেন্টস আছে। এবার পেনশনটা তো আপনার জীবনে একটা প্রেডিক্টেবল ইভেন্টস। এবার একটা প্রেডিক্টেবল ইভেন্টের জন্য তো আপনি রেডি থাকাটাই স্বাভাবিক, কিন্তু মানুষ থাকতে পারে না বা থাকতে চায় না বা ভাবে এত কম টাকায় কি পেনশন হবে। অঞ্জন, আমরা ম্যানেজমেন্টের থিওরি বলুন বা নর্মাল লাইফেও যদি বলুন, we must begin with the end thing, মানে end result. Whenever we are beginning anything, we must have the what is the end result of the outcome of the beginning. For example, আপনি আজকে বাড়ি থেকে বেরিয়েছিলেন যখন, বা আপনার যে কোনো কর্মক্ষেত্র থেকে যখন এসছেন, আপনি গাড়িতে বসে চাবিটা দেবার আগে আপনি ভেবে নিয়েছিলেন কার কাছে যাব, মানে আমার কাছে আসবেন। তার মানে আপনি যখন শুরু করছেন তখনই কিন্তু এন্ড রেজাল্টের কথা চিন্তা করেই শুরু করছেন। বোঝাতে পারলাম? একদম স্যার। এবং আপনি ভেবেছিলেন যে আমার অফিসে আসবেন, এসকেলেটেড ওয়েলথ অ্যাডভাইজার্সে আসবেন, ডিস্ট্রিবিউটার্সে আসবেন এবং আমার সঙ্গে কিছু কথাবার্তা বলবেন। তার মানে যখন গাড়ি স্টার্ট করছেন, যখন বিগিন করছেন, তখনই এন্ড রেজাল্টটা চিন্তা করছেন। তো আমার মতে যখন আপনি চাকরি শুরু করছেন বা প্রফেশন শুরু করছেন, সেদিনকে যখন জানেন একদিন এটা শেষ হবে, রেগুলার ইনকামটা শেষ হবে, এবং তখন আপনার এই যেটা জমানো পুঁজি সেটা দিয়ে চালাতে হবে, সেই জন্য ডে 1 থেকেই স্টার্ট করা উচিত। ওকে, এই থট প্রসেসটা চাকরির প্রথম দিন থেকে আপনি একদম চাকরি বা প্রফেশনের প্রথম দিন থেকেই। এবং সেটা যদি 100 টাকাও হয় অসুবিধা নেই, 500 টাকাও হয় অসুবিধা নেই, 100, 500, 1000, যার যেরকম ক্ষমতা সে শুরুটা করে দিক। শুরুটা করলে কি হয়, এটা হ্যাবিট তৈরি হয়। এবার পেনশন সবার তো সেই সুযোগ হয় না। অনেকেই হয়তো এটা দেখবেন, এই ইন্টারভিউটা দেখবেন, ইন্টারভিউ দেখার পর বলেন আমার জীবনে এত চ্যালেঞ্জেস ছিল, আমি 100 টাকার কথাও ভাবতে পারিনি। তখন তারা হয়তো পেনশনের কথা চিন্তা করেন 50, 55 বা 45-এর পর। কেউ রিটায়ারমেন্টের পর টাকা পয়সা নিয়ে আমাদের কাছে আসেন যে পেনশন প্ল্যান করুন, এরকমও হয়। সেই ক্ষেত্রে জিনিসটা অনেক টাফ হয়ে যায় আমাদের জন্য, তার জন্য। কারণ একটা লাইফস্টাইলে তো মানুষ অভ্যস্ত, সেই লাইফস্টাইলটা যখন কম্প্রোমাইজ করতে হয় অঞ্জন, তখন বড় কষ্ট হয়। যার জন্য দেখবেন মেট্রো রেলের কাজ, স্টার্ট আর্লি, রিচ সেফলি। তো আমি সেই জন্যই বলছি, যখনই চাকরি শুরু করছেন তখনই এটা ভাবুন, এবং 100 টাকা হলেও শুরু করুন, 500 টাকা হলেও শুরু করুন, 1000 টাকা হলেও শুরু করুন। ধাপে 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 আপনার অবস্টাকলস গুলোকে যেরকম ভাবে পেরোবেন, সেই অনুযায়ী আপনি এই কন্ট্রিবিউশনটাও বাড়াবেন। এবং আমাদের একটা ধারণা আছে যে শুধু এসডব্লিউপির মাধ্যমেই পেনশনটাকে করা যায়। ধারণাটা খুব ভুল। ধারণাটা এই কারণেই ভুল, তার কারণ আপনার তো একটা রিস্ক, সবার রিস্ক প্রোফাইলিং এক না।
সবার চ্যালেঞ্জেস এক না, সবার অবস্টাকলস এক নয়, সবার অ্যাটিটিউড সমান নয়। এবার এই ডিফারেন্সের জন্য আপনার প্ল্যানিং এরও ডিফারেন্স হওয়া উচিত। মিনিমাম এসেন্সিয়ালস, যেরকম আপনার জীবনে একটা আছে যে আমার মিনিমাম সে দরকার মাস গেলে 30,000 টাকা আমার মিনিমাম, তারপরে ওটা মিনিমাম এসেন্সিয়ালস। মিনিমাম এসেন্সিয়ালসটা আপনার গ্যারেন্টেড প্রোডাক্ট দিয়েই যাওয়া উচিত। মানে স্যার গ্যারেন্টেড প্রোডাক্ট? গ্যারেন্টেড প্রোডাক্ট বলতে বেশ কিছু টুলস আছে যেখানে আপনি গ্যারেন্টেড রিটার্ন একটা ও, পাবেন। আপনি বলতে চাইছেন কোথায় ইনভেস্ট করবেন সেই রকম product? গ্যারেন্টেড রিটার্নের যেসব প্রোডাক্ট আছে সেই ধরনের। এবার আপনি বলেন না 30,000-এর উপরে আমি 50,000 হলে একটু কমফোর্টেবল লাগবে আমার, ঠিক আছে। এই যে 20,000 টাকাটা, এই 20,000-এর ইনভেস্টমেন্টের জন্য আপনি মিডিয়াম রিস্ক নিতে পারেন, মিডিয়াম কাইন্ড অফ রিস্ক নিতে পারেন। এবার ধরুন আপনি অ্যাসপিরেশনাল, মানে পাড়ার সবাই লোকজন বলবে আর কি, দেখেছো অঞ্জনবাবু রিটায়ার করেছেন কিন্তু লাইফস্টাইল করেনি, লাইফস্টাইল অঞ্জনবাবু বেড়েছে, অ্যাসপিরেশনাল চিন্তা আর কি। সেই ক্ষেত্রে আপনার হায়ার রিস্ক প্রোডাক্টগুলোতে যাওয়া উচিত। কিন্তু মিনিমামটায় যদি, যেটা আমার মিনিমাম রিকোয়ারমেন্ট, সেটাতে যদি আমি হায়ার রিস্ক প্রোডাক্ট কিনি সেটা ঠিক না। আর আমি যেটা বলছিলাম যে এসডব্লিউপি সবসময় ঠিক না। অঞ্জন, লাস্ট 2 বছর ধরে শেয়ার মার্কেটের কি অবস্থা? খুবই খারাপ। খুব খারাপ, মাইনাস এই রিটার্ন, হুম। ঠিক আছে। সেপ্টেম্বর 2024-এর পর আমরা সেইভাবে মার্কেটে ফিরতে পারিনি। আগামী 1 বছর আরো ফিরতে পারবো কিনা আমি জানি না, কেউই জানি না। আমরা ফিরতেও পারি, নাও ফিরতে পারি। এরকম যদি 3টে 4টে 5টা বছর চলে, আপনি যদি এসডব্লিউপির উপর ডিপেন্ড করে খেতে চান, আপনার প্রিন্সিপালটা ভাঙবে। হ্যাঁ। এবং অঞ্জন, আপনার বয়স যদি 30 হতো, তাহলে আপনি বডি মাইন্ড টাইম দিয়ে যেটা কম হচ্ছে সেটাকে আপনি কভার করতে পারতেন। কিন্তু ধরে নিন আজকে আপনার বয়স 70, সেই সময় কি বডি মাইন্ড টাইম ইউটিলাইজ করে নতুন করে রোজগার করতে পারবেন কি? পারতে পারেন, চান্সেস আর ভেরি রিমোট, ভেরি রিমোট। হ্যাঁ, ভেরি রিমোট। অ্যাবসলিউটলি। তো সেই জন্য আপনার পুরো টাকাটাই এবং পুরো পেনশনটাই যদি এসডব্লিউপির মাধ্যমে, ইকুইটির মাধ্যমে যদি চিন্তা করে থাকেন, সেটা ভুল হবে। সেই জন্য মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট, যে আমরা যেটা ধরলাম আপনার সঙ্গে কথাবার্তা বলতে বলতে, যে 30,000 টাকা, সেটা আপনি যেগুলো গ্যারেন্টেড রিটার্ন দিচ্ছে বা রিস্ক ফ্রি রিটার্ন দিচ্ছে সেই ধরনের ইনভেস্টমেন্ট করুন। যেটা মডারেট লাইফস্টাইল, মানে একটু কমফোর্টেবল লাইফস্টাইলে যেতে চাইছেন, মিনিমাম রিকোয়ারমেন্টের পরে যেগুলো লাগে লাইফস্টাইল রিকোয়ারমেন্ট, সেই ক্ষেত্রে আপনি মিডিয়াম রিস্ক নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ পুরোটাই যদি আপনি গ্যারেন্টিজে যান, আপনার এখনকার রোজগারের 50-60% সেখানে দিতে হবে, সেটা তো সম্ভব না। কারণ আপনাকে তো ডেইলি লাইফটাকেও মিট করতে হবে। আর যদি অ্যাসপিরেশনাল থাকতে চান তারপরে, সেক্ষেত্রে আপনি হায়ার রিস্কে যান, তাতে কোনো অসুবিধা নেই। যে আপনি ফিউচার্স অপশনস করতে পারেন, সোয়াপস করতে পারেন, ডেরিভেটিভস করতে পারেন। কিন্তু আপনি যদি প্রথমেই চিন্তা করেন মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট, সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডের উপরই শুধু ডিপেন্ড করবেন। মাঝে মধ্যে আসতে পারে, হ্যাঁ চলে যেতে পারে, কোনো অবস্টাকলই এলো না। শেয়ার মার্কেট চিরকাল বাড়লো, সেটা হওয়া সম্ভব না, কারণ প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের একটা সাইকেল আছে। সেই সাইকেলটা কখনো খারাপ কখনো ভালো, সব মার্কেটেরই তাই। এটা ইকুইটি মার্কেট বলে না, আপনার রেগুলার বাজারও তাই, সবকিছু, রিয়েল এস্টেটও তাই, হ্যাঁ, মানে একটা গোল্ডও তাই। তো প্রত্যেকের একটা সাইকেল আছে। এবার আপনার রিটায়ারমেন্টের 5 বছর বাদে আপনি 65-তে ধরুন চিন্তা করলেন রিটায়ারমেন্ট নেবেন, তখন কাজ আপনি আর উইশফুল ওয়ার্কে চলে গেলেন, আপনি তখন আর স্ট্রেসফুল ওয়ার্কে যেতে চাইছেন না। আমার ইচ্ছে হলো আমি এই ছবিটা করলাম, আমার ইচ্ছে হলো আমি এই সিরিয়ালটা করলাম। স্ট্রেসের, যখন আমরা ইয়াং থাকি তখন অনেক স্ট্রেসফুল ওয়ার্কের মধ্যে যাই, কারণ আমরা অ্যাকুমুলেট করার চেষ্টা করি, ওয়েলথ অ্যাকুমুলেট করতে পারি। মানে আমি যতদিন পেনশন এজে না পৌঁছচ্ছি ততদিন যে টাকাটা জমাচ্ছি সেটাকে আমরা বলি অ্যাকুমুলেশন পিরিয়ড। এবং তারপর যেই পেনশন নেওয়া স্টার্ট হয়ে যাচ্ছে তখন ডিস্ট্রিবিউশন পিরিয়ড শুরু হচ্ছে।
ডিস্ট্রিবিউশন পিরিয়ড স্টার্ট হয়ে গেল, আমার কর্মক্ষমতা অনেক কমে গেল, আমি শুধু এসডব্লিউপির ওপর ডিপেন্ড করলাম, মার্কেট খারাপ গেল 4 বছর পর পর, তাহলে আপনার কি হবে? প্রিন্সিপাল ক্যাপিটালটাতে ক্যাপিটালে হাত পড়ে যাবে। আর তো আপনার কাছে শক অ্যাবজর্বিং টাইম নেই, এবং ক্যাপিটাল ভাঙলে কি হবে? আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। যত দিন যাবে আপনার ইনফ্লেশনের জন্য খরচা বাড়বে, সেখানে যদি ক্যাপিটালে হাত পড়ে যায় সেটা একটা ভয়ঙ্কর সিচুয়েশন। সেই জন্য আপনার প্রপার অ্যাডভাইজারের কাছে গিয়ে প্রপার অ্যাডভাইজারি নিয়ে এগুলো করা উচিত। এবং আপনার পেনশনের 3টে পার্ট থাকা উচিত। একটা যেটা রিস্ক ফ্রি কমপ্লিটলি, একটা হচ্ছে গ্রোথ উইথ লো রিস্ক বা মিডিয়াম ম্যাক্সিমাম মিডিয়াম রিস্ক হতে পারে, আর একটা হচ্ছে গ্রোথ উইথ হাই গ্রোথ বা হাই রিস্ক। তো এই 3টে মিলিয়ে আপনার পেনশনটা হওয়া উচিত। কোনো একটার মাধ্যমে যদি আপনি যান তাহলে বিপদের সম্মুখীন হতে পারেন। এই জিনিসটা একটু অ্যাভয়েড করে চলা ভালো। বাহ, আচ্ছা স্যার, একটা জিনিস ছোট্ট মাথায় এলো। আপনি আগের দিনে আমাদের একটা জিনিস শিখিয়েছিলেন, বলে আমি ওটা মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম। এই ধরুন যে 30,000 টাকায় তার জিনিস ভালোভাবে চলে, তো তাকে কি ওটাও ক্যালকুলেট করতে হবে যে আমি যখন রিটায়ার করছি তখন এই 30,000-এর উপরে ইনফ্লেশনটা কত হচ্ছে? এগুলো বোধহয় অ্যাডভাইজার উনি বোধহয় একদম, যিনি অ্যাডভাইজার থাকবেন তিনি বলবেন। আজকে যদি 30,000 পরে অঞ্জন, আপনার আজ থেকে 20 বছর ধরলাম আপনার কর্মক্ষমতা এরকম থাকবে, আজকের দিনে যে স্ট্রেস নিয়ে আপনি শুটিং করছেন সেই স্ট্রেসটা সেই সময় আর নিতে পারবেন। ঠিক আছে, এবার আজকে 30,000 টাকা তো 20 বছর বাদে 30,000 সেম হবে না। 30,000 টাকা বেড়ে গিয়ে 60, 70, 65, 75, 80। শুধু তাই না অঞ্জন, প্রত্যেক বছর বছর বাড়তে থাকবে। হ্যাঁ, এবার আগের দিন বলেছিলেন। হ্যাঁ, এবার 75টা 75 থাকবে না, তারপরের বছর 75 প্লাস 5% বা 5%, হ্যাঁ, তারপরের বছর ওই 5-এর ওপরে 5 কম্পাউন্ডে বাড়তে থাকবে। তো সেই জন্য আপনাকে সেইভাবে প্ল্যানটা করতে হবে, এবং অ্যাডভাইজার করে দেবে। এবং 90 অব্দি সেটার ক্যালকুলেশন মিনিমাম থাকা উচিত। আগে চলে গেলেন সেটা আলাদা কথা, কিন্তু মেডিকেল সায়েন্স যেভাবে এগোচ্ছে তাতে করে কিন্তু আমাদের লাইফ বেড়ে যাচ্ছে। আজকে স্বাধীনতার পরবর্তীকালে বা স্বাধীনতার আগের যে লাইফ স্প্যান ছিল সেটা আজকে নেই। আগেকার দিনে কলেরা ম্যালেরিয়া লোক মারা যেত, আজকের দিনে তো কলেরা কমপ্লিটলি ইরাডিকেটেড, ম্যালেরিয়াও আমরা অনেকটাই কন্ট্রোলে এনেছি। এরকম ভাবে এক একটা অসুখ আমরা কন্ট্রোলে আনবো, আপনার লাইফ স্প্যান বেড়ে যাবে। নর্মালি আপনি মারা যাবেন না আনটিল আনলেস দেয়ার ইজ ক্রিটিক্যাল ইলনেস, এবং ক্রিটিক্যাল ইলনেসের ক্ষেত্রেও আজকাল ওষুধ বেরিয়েছে। অতএব আপনি বেঁচে আছেন, খরচা বাড়ছে, আপনার হাতে টাকা নেই, আপনাকে কারোর হাতের তলায় যেতে হবে, সেটা মনে হয় কোনো মানুষই চাইবেন না। অসংখ্য ধন্যবাদ কল্লোল বাবু, ইট ওয়াজ এ প্লেজার টকিং টু ইউ। আর আশা করি আপনাদেরও অনেকটা সুবিধা হয়েছে বুঝতে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, যেরকম কল্লোল বাবু আগের দিনও বলেছিলেন পেনশন নিয়ে আরো দীর্ঘ জিনিস হবে। আমরা এবার পেনশন নিয়ে প্রোডাক্ট রিলেটেড কথা কিছু পরে, কয়েকটা এপিসোড পরে আবার করব। কোম্পানি না বলে কিরকম কি ইন্স্যুরেন্সে ঢুকবেন আপনারা, বা কি ইন্স্যুরেন্সে প্ল্যানে ঢুকবেন না, বা কিভাবে আপনাদের পেনশন প্ল্যানগুলোকে ক্যালকুলেট করবেন, সেগুলো নিয়েও আমরা একটা আলোচনা করব। দেখতে থাকুন অঞ্জনের জগৎ। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন, ভালো লাগবে আমার। ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। দেখতে থাকুন অঞ্জনের জগৎ। লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকুন। আবার দেখা হবে সামনের সপ্তাহে। নমস্কার। নমস্কার। নমস্কার।